এনটিপিসি 2019 সিবিটি 1-এর কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এর আগেও কিছু প্রশ্ন নিয়ে এসেছিলাম। তো যাই হোক না কেন, যে ভিডিওটা দেখছো না কেন, তাকে একটা কথাই বলবো যে ভিডিও দেখার আগে নিজে করার চেষ্টা করো। আগে ভিডিও পজ করে অঙ্কটা নিজে করার চেষ্টা করো, না পারলে তখন দেখো, পারলে আর দেখতে হবে না। তো প্রথম প্রশ্নটা কি বলছে, 3টে পুরুষ অথবা 6টা বালক, তাহলে 3টে পুরুষ অথবা 6টা বালক একটি কাজ 20 দিনে করতে পারে। 20 দিনে একটা কাজ করতে পারে, মানে 3টে পুরুষ যে পরিমাণ কাজ করবে 6টা বালক সেই পরিমাণ কাজই 20 দিনে করতে পারে। আমরা কি বলতে পারি, 3টে পুরুষ সমান সমান 6টা বালক, তাহলে বলতেই পারি যেহেতু 3টে পুরুষও একটা কাজ 20 দিনে করছে, 6টা বালকও সেই কাজটা 20 দিনে করছে, তাহলে 3টে পুরুষ সমান সমান 6টা বালক বলতেই পারি। তাহলে একটা পুরুষ সমান সমান কটা বালক বলবো, 3 দুগুণে 6, 2টো বালক বলতেই পারি। তার মানে একটা পুরুষ 2টো বালকের সমান কাজ করছে। ক্লিয়ার? তাহলে 6টা পুরুষ ও 8টা বালক একত্রে, 6টা পুরুষ আর 8টা বালক একত্রে ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে সেটা বের করতে হবে। এখানে পুরুষ আছে আর বালক আছে, যে কোনো একটাতে কনভার্ট করবো, হয় বালকে নিয়ে যাবো নয় পুরুষে নিয়ে যাবো। তো একটা পুরুষ সমান 2টো বালক দেখলাম, আমাদের এখানে 6টা পুরুষ রয়েছে। 6টা পুরুষ মানে কটা বালক হবে, 6 দুগুণে 12, 12টি বালক হবে। তাহলে 6টা পুরুষ মানে 12টি বালক, আর তো 8টা বালক বলেই দিয়েছে, তাহলে মোট কটা বালকের কাজ আছে, 20টি বালক কাজ করছে। মোট কটা বালক কাজ করছে, 20টি বালক। কি দেখলাম আমরা, যে 6টা বালক ওই কাজটা 20 দিনে করতে পারে। 6টা বালক ওই কাজটা 20 দিনে করতে পারে, মানে কতজন বালকের কাজ, এক দিনে যদি 6টা করে বালক কাজ করে, 20 দিন কাজ করেছে, মানে এতগুলো বালক কাজ করেছে। তাহলে আমার বালক এসেছে 20টা বালক, সেই 20টা বালক 6 × 120টা বালকের কাজ কত দিনে করবে, 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দিনে কমপ্লিট করবে। এই 20টি বালক 120টা বালকের কাজ 6 দিনে কমপ্লিট করবে। তো 6টি পুরুষ ও 8টি বালক একত্রে কত দিনে কাজটি করবে, 6 দিনে। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান হবে, যে ত্রিভুজের দুটি বাহু সমান হবে। মনে করি এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি আর এসি বাহু সমান। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এবং সমান দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। ভূমির বিপরীতে, এই ভূমির বিপরীতে অবস্থিত শীর্ষ থেকে, এই শীর্ষ থেকে ভূমি পর্যন্ত উচ্চতা কত হবে। উচ্চতা মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? আমরা কি জানি, এই যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি থেকে শীর্ষ পর্যন্ত যে উচ্চতাটা হয় সেটা ভূমিকে সমান দুটি ভাগে ভাগ করে। তাহলে ভূমিটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে সমান দুটি ভাগে ভাগ করলে এইটুকুনি কতটুকুনি হবে, এটা যদি ডি নাম দিই, এই সিডি এর মান কত হবে, সিডি হবে 4 সেন্টিমিটার আর এসি 5 সেন্টিমিটার। এবার কি দেখছি, শুধু যদি আমি এইটুকুনির দিকে তাকাই তাহলে দেখব এটার নাম এ, এটা ডি আর এটা সি দিলাম, ডিসি বের করলাম 4 সেন্টিমিটার আর এসি বলেছে 5 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ চলে আসলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কি দেখছি, এডি লম্ব, তাহলে লম্ব স্কয়ার মানে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব সমান সমান √ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বের করলে হয়ে যাবে। অতিভুজ কত আমাদের 5, তাহলে 5 স্কয়ার মানে 25 মাইনাস ভূমি কত 4, 4 স্কয়ার মানে 16, 25 থেকে 16 বাদ দিলে কত হয়, 9 6 15, 9, √9 মানে 3। তাহলে এডি এর ভ্যালু কত হলো, 3 সেন্টিমিটার। ভূমির বিপরীতে অবস্থিত শীর্ষ থেকে ভূমি পর্যন্ত উচ্চতা কত হবে, 3 সেন্টিমিটার। বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, 0.232323 সংখ্যাটিকে মূলদ সংখ্যা রূপে প্রকাশ করো। কি দেখছি, 23 আবার 23 আবার 23, 2 রিপিট হচ্ছে না, কিন্তু 3ও রিপিট হচ্ছে না, তাহলে রিপিট হচ্ছে কত, 23 রিপিট হচ্ছে। এই 23 আবার 23 আবার 23, তাহলে এই সমস্ত জিনিসকে আমরা কি করে লিখতে পারি, বারবার 2323 না লিখে একেবারে 0.23 লিখে তার মাথায় পৌনঃপুনি দিয়ে দিতে পারি। তো এটাকে যদি মূল সংখ্যায় কনভার্ট করি তাহলে কি হয়, 23 দশমিকের পরের সংখ্যাটা বাই এখানে যে যার মাথায় এই পৌনঃপুনিক রয়েছে সে ততগুলো 9, দুটো সংখ্যার মাথায় রয়েছে তাই দুটো 9, 23/99, 23/99, এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা কি বলছে, যে একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্রে বিএসি 30 ডিগ্রি, বিএসি 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এবিসি 50 ডিগ্রি, এই কোণটা 50,
সিডিই 25 ডিগ্রি, আর এইডি এর মান বের করতে হবে, এইডি এর মান বের করতে হবে, এই কোণটা কত হবে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মনে করি ইডিটা নেই, তখন আমরা কি দেখতে পাচ্ছি, এ কোণের মান দিয়ে দিয়েছে, বি কোণের মান দিয়ে দিয়েছে। আমরা একটা জিনিস জানি কি, কোনো ত্রিভুজের বর্ধিষ্ঠ বাহু, এই যে বর্ধিষ্ঠ কোণটা, বর্ধিষ্ঠ তো নয়, কোনো বাহুকে বর্ধিষ্ঠ করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। এই সি কোণটা এ কোণ আর বি কোণের সমষ্টির সমান হবে। তাহলে সি কোণ সমান সমান কত হবে, এ কোণ হচ্ছে 30 ডিগ্রি আর বি কোণ 50 ডিগ্রি, মানে 80 ডিগ্রি হবে। এই কোণটা 80 ডিগ্রি হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা কিন্তু আমরা এই কোণটা যদি বের করতে পারি তাহলে এই কোণটা বের করতে পারবো, কিংবা ডাইরেক্টলি আমরা এই কোণটা একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। অন্তস্থ কোণদ্বয় কোণটা সি আর ডি, তাহলে কোণ ই, কোণ সি আর কোণ ডি এর যোগফল হবে। তাহলে এই দুটো কোণের যোগফল হলে কত হবে, 80 আর 25-এর যোগফল 105 ডিগ্রি। এ হচ্ছে রাইট অ্যান্সার। কিংবা এই দুটো যোগ করে যদি আমি 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিই, এই দুটো যোগফল, তাহলে যেটা পাবো, একটা কোণ পেলাম, তখন এই কোণটা পাবো। সেই কোণটা আবার কি দেখছি, একটা সরলরেখার থেকে 180 ডিগ্রির থেকে এই কোণটা বাদ দিলে এটা পেয়ে যাব। তার থেকে এটাই ভালো আমার, ঘুরিয়ে নাক দেখানোর থেকে। পরেরটা কি বলছে, একটি দ্রব্য 138 টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়। তাহলে সেলিং প্রাইস যখন 138 টাকা, তখন আমার 8% ক্ষতি হচ্ছে। আবার দোকানদারটি 4% লাভ করতে চাইলো, 4% লাভ করতে চাইলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে। 8% ক্ষতি মানে কি, 8% ক্ষতি হয়, তাহলে 8% ক্ষতি হওয়া মানে কি, 100 টাকায় কিনে 92 টাকায় বিক্রি। আর 4% লাভ হওয়ার মানে কি, 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি। চাইলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে। আমি দ্রব্যটিকে বিক্রি করতে চাইছি, তাহলে এখানে ক্রয় মূল্য না আনার কোনো দরকারই নেই। আমরা কি দেখছি, 92 টাকা যদি সেলিং প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস 138 টাকা। আমি সেলিং প্রাইস 104 হলে কত হবে বের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে 92 টাকা সেলিং প্রাইস হলে আমরা মনে করছি 92 যেটা, সেটা অরিজিনালি 138 টাকা। আমরা মনে করছি যে সেলিং প্রাইস 104 টাকা, সেটা অরিজিনালি কত হবে সেটা বললেই হয়ে যাবে। ঠিক আছে, 4 25-এ 100, 4 26-এ 104, 4 দিয়ে দিই, 4 দুগুণে 8, 12, 23 হয়ে গেল। আচ্ছা, 23 দিয়ে 3 6 18, 6 9 12, 6 দিয়ে যাবে 120, আর 3 6 18, 138 হয়ে গেল। আর যাচ্ছে না, তাহলে কত হবে, 6 আর 26 গুণ করলে 120, আর 6 4 36, 156, 156 টাকায় বিক্রি করলে 4% লাভ হবে। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, দুটি লুডুর ছক্কাকে একসাথে চালা হলো। দুটি লুডুর ছক্কা, মানে লুডুর ছক্কায় কি কি থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে। দুটো লুডুর ছক্কাতে সেমই থাকবে। আচ্ছা, সংখ্যা দুটির যোগফল নোট করা হলো। এবার দুটো ছক্কা বের করা হলো, কতবার চালবো এরকম। এবার মনে করি একবার চাললাম, প্রথমটার সাথে এটার প্রথম লুডুর ছক্কা, এটা দ্বিতীয় লুডুর ছক্কা, প্রথম লুডুর ছক্কাতে 1 পড়লো, দ্বিতীয় লুডুর ছক্কাতে 1 পড়লো। আবার চাললাম, প্রথম লুডুর ছক্কাতে 1ই পড়লো, দ্বিতীয় লুডুর ছক্কাতে 2 পড়লো। আবার চাললাম, প্রথম লুডুর ছক্কাতে 1 পড়লো, দ্বিতীয় লুডুর ছক্কাতে 3 পড়লো। এরমভাবে চলতে থাকবে। তাহলে এই 1-এর সাথে কতগুলো ফ্র্যাকশন আসবে, 6খানা আসবে। এরকম কতবার চালবো, 1-এর জন্য 6বার চালবো, 2-এর জন্য 6বার চালবো, 3-এর জন্য 6বার চালবো, 4-এর জন্য 6বার চালবো, 5-এর জন্য 6বার চালবো, 6-এর জন্য 6বার চালবো। তাহলে মোট কতবার চালছি, 6টার জন্যই 6বার করে চালছি। মোট চালবো আমি 6 6 36 বার চালবো। কতবার চালবো, 36 বার। এবার এই সংখ্যাগুলো যোগফল বের করলাম। সংখ্যা দুটির যোগফল 12 হবার প্রবণতা। 12 কখন হবে, যখন এতেও 6 পড়বে, এতেও 6 পড়বে, মানে 6 যোগ 6 তখনই তো 12 হবে। যখন এতেও 6 পড়বে, এতেও 6 পড়বে, তখনই 12 হবে। আর সেটা হওয়ার চান্স কবার, একবারই। তাহলে এই 12 হওয়ার চান্স একবারই, কখন, যখন সেটাকে 36 বার চালাবে। তাহলে 36 বারের মধ্যে একবার 12 হওয়ার চান্স রয়েছে। 36 বার চাললে 36 রকমের মধ্যে এক রকম হচ্ছে 12 হবে। ক্লিয়ার? তাহলে সংখ্যা দুটির যোগফল 12 হওয়ার প্রবণতা কত, প্রবাবিলিটি কত হবে, 1/36। সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার cos 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত রয়েছে। cos 1 ডিগ্রি ইন্টু, এই ফোটাটা মানে ইন্টু মানে গুণ, cos 3 ডিগ্রি, cos 3 ডিগ্রি চলতে থাকলো।
এবার আমরা দেখব যে এখানে এইসব ক্ষেত্রে সাধারণত জিরো আসে অ্যান্সার। তো দেখব এখানে কস কত ডিগ্রির মান জিরো, কস কত ডিগ্রির মান জিরো, কস 90 ডিগ্রির মান জিরো। এর মিডিলে কি কস 90 ডিগ্রি আছে? হ্যাঁ আছে। 1 থেকে 179 যাচ্ছে মানে মিডিলে কোথাও না কোথাও 190 ডিগ্রি আছে। তাহলে কস 90 ডিগ্রির মান যেহেতু জিরো হয়, আর এগুলো সবাই একটার সাথে একটা গুণ হয়ে রয়েছে, একটার সাথে একটা গুণ হয়ে থাকা মানে কি, জিরোর সাথে যাই গুণ করি না কেন, যত বড় সংখ্যায় হোক না কেন, সেটা জিরো হবে। তাহলে অ্যান্সার কত হবে? জিরো। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, একটি মেলায় প্রথম দিন 8,450 জন এসছে। প্রথম দিন মেলাতে 84,500 জন এসছে। চতুর্থ দিন, ফোর্থ নম্বর দিনে ওই সংখ্যা এসে দাঁড়ায় 16,900। তাহলে কত কম এসছে? চতুর্থ দিন কত শতাংশ মানুষ কম এসেছিল, কত কম এসেছিল বলেছে। কতজন মানুষ এসেছে, কত শতাংশ মানুষ এসেছে বলিনি, কিংবা বলিনি যে কত শতাংশ মানুষ আসেনি, এসব বলিনি, মানে কম এসেছে, মানে কত শতাংশ মানুষ আসেনি মানে কম এসেছে, সেটা বের করতে হবে। তো 600 আর এখানে 7 7 14 2 67,600 জন মানুষ কম এসেছে চতুর্থ দিনে। কত শতাংশ বলেছে, শতাংশ মানে প্রথম দিনের তুলনায় কত শতাংশ কম এসছে সেটা বের করতে হবে। 67600, 84,500 জনের মধ্যে এতজন কম এসছে, 100 শতাংশের মধ্যে কত কম আসবে সেটা বের করতে হবে। তো যদি কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটি, 5 16 80, 5 নং 45, 5 20 100, 4 দিয়ে যাবে কি, 4 নং 36 6 3, 3 16 ও 4 দিয়ে দিচ্ছি, 4 নং 36 6 তেলো 3, 4 16 64 আর 3 67 হয়ে যাবে, 4 দিয়ে চলে যাবে এটা। 4 দিয়ে যদি যাই, 4 20 80, 80 হচ্ছে রাইট অ্যান্সার, 80%। তাহলে চতুর্দিন কত শতাংশ মানুষ কম এসেছে? 80%। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, রাজ ও রাকেশ একই জায়গা থেকে, মনে করি এই জায়গা থেকে, একই জায়গা থেকে একই সময়ে দুজনের বিপরীত দিকে, মনে করি রাজ এদিকে গেল আর রাকেশ এদিকে আসলো, ক্লিয়ার? বিপরীত দিকে যাত্রা শুরু করে, রাজ 30 কিমি পার ঘন্টা গতিতে গেল আর রাকেশ 3.5 কিমি পার ঘন্টা গতিতে গেল। তাহলে 1 ঘন্টা মনে করে রাজও গেল, রাকেশও গেল। তাহলে রাজ কতটুকুনি যাবে? রাজ 1 ঘন্টায় যাবে 30 কিলোমিটার, আর রাকেশ 1 ঘন্টা যাবে 3.5 কিলোমিটার। সেই একই সময় যাত্রা যেহেতু শুরু করেছে, তাহলে 1 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? রাজ এগিয়ে গিয়েছে 30 আর রাকেশ এগিয়ে গিয়েছে 3.5, তাহলে এদের মধ্যে দূরত্ব হবে 33.5 কিলোমিটার। ক্লিয়ার? রাজ আর রাকেশের মধ্যে দূরত্ব। তাহলে 2.5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 33.5 কিলোমিটার। 2.5 ঘন্টায় কতটুকুনি দূরত্ব হবে সেটা বের করতে হবে। 2.5 মানে 2 ঘন্টা 30 মিনিট এই হিসাবেও করতে পারবো, মানে 120 আর 30 150 মিনিট এই হিসাবেও করতে পারবো, আর নর্মালি 2.5 ঘন্টা মানে এইভাবেও করতে পারবো, 2 2 4 5/2 দিয়ে গুণ করেও কিন্তু করতে পারবো। 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 33.5 কিলোমিটার। আর 2.5 ঘন্টা মানে 5/2 ঘন্টায় যাই কতটুকুনি বের করলে হয়ে যাবে। কাটাকুটি করার কিছুই নেই, ওপরটা তাহলে গুণ করে দিই। 5 5 25 5 আর থাকলো 2, 3 5 15 আর 2 17 7 আর থাকলো 1, 3 5 15 16, 1675/2, এখানে একটা দশমিক আছে। এবার যদি ভাগ করি, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 15, দশমিক চলে আসলো, 7 দুগুণে 14, 10 5, 83.75 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে 2.5 ঘন্টায়? 83.75 কিলোমিটার। পরেরটা করছি, আবারও বলছি, যে ভিডিওটা দেখছো সে কিন্তু ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করো, না পারলে তখন আমার ভিডিওটি দেখো। এর সাথে কত যোগ করলে এটি একটি বর্গ হবে? বর্গ মানে কি? 1 স্কোয়ার 1 একটা বর্গ, 2 স্কোয়ার 4 একটা বর্গ, 3 স্কোয়ার 9 একটা বর্গ, 4 স্কোয়ার 16 একটা বর্গ, এগুলো হচ্ছে একটা বর্গ। ক্লিয়ার? তেমনই এখানে কত যোগ করলে একটা বর্গ হবে সেটা বের করতে হবে। তো যোগফলটা আগে, এই যোগফলটা বের করে নিই। 9 আর 11 যোগ করলে 20, 13 আর 7 যোগ করলে 20, 3 আর 1 4, 20 20 40 আর 4 44, 44 এসে দাঁড়ালো। মানে 40-এর পরে কোন সংখ্যা রয়েছে? 6 স্কোয়ার 36, 44 আমাদের একটা এসে দাঁড়ালো। এর সাথে কিছু যোগ করলে যোগ করে বর্গ করতে হবে। যদি 36 আনতে যাই তাহলে 44 থেকে বিয়োগ করতে হবে, তাহলে এটা দরকার নেই, আমার যোগের কথা বলেছে। 7 স্কোয়ার 49, আমাদের দিয়েছে 44, এসেছে 49, তাহলে এর সাথে আর 5 যোগ করলে কিন্তু বর্গ সংখ্যা, পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এর সাথে কত যোগ করতে হবে? 5। বি হচ্ছে রাইট অ্যান্সার।
পরেরটা কি বলছে, সলভ করতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটুকুনির মধ্যে দেখি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কি দেখছি, ভাগ রয়েছে। তাই 16কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 4 আসবে। এইটুকুনি জায়গায় কত আসবে, 4 4 16, 4 আসবে। তাহলে 4 + 2 - 4 + 3 এটা আসলো। আচ্ছা, যোগ সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখছি এখানে একটা গুণ রয়েছে, 7 8 56, 7 8 56 আসলো এখানে। আর তার সাথে আবার এক যোগ আছে, 56 আর 1 57 আসলো। ভাগ 19, ভাগটাকে যদি গুণ করি 1/19 হয়ে গেল। আচ্ছা, ইন্টু, এবার এই জায়গাটায় চলে আসলাম। এই জায়গাটা থেকে কি দেখছি, 5 থেকে 4 বাদ দিলে 1 আর 3 আছে যোগ, 3 আর 1 যোগ করলে 4 হলো, এখানে যোগ 4 হলো, যোগ। এবার এই জায়গাটা এখানে একটা গুণ রয়েছে, 4 নং 36, এর থেকে 17 বাদ দেবো। 18 বাদ দিলে 18 হতো, কিন্তু 17 বাদ দিয়েছি মানে এখানে 19 হবে, 19। তাহলে -19 হবে, এটা -19। 19 থেকে 4 বাদ দেবো এবার, তার মানে এটা হবে 15, -15 আসলো এখানটায়। কত আসলো, -15, এইটুকুনি জায়গায় -15 আসলো। এবার এটা যদি গুণ করি, 3 × 57, 3 × 57 হলো। আচ্ছা, এবার 3 আসলো আর 15 আসলো, -15 আসলো। এই দুটো গুণ হয়ে রয়েছে, এই দুটো কী হয়ে রয়েছে, এটা আর এটার মধ্যে গুণ হয়ে রয়েছে। তাহলে এই দুটো যদি গুণ হয়, 3 15 45, 3 15 45, কিন্তু মাইনাস আসবে, -45। এবার এটা করা হয়নি এখনো। +4 -4 কেটে গেল, 3 আর 2 5 হলো, 5 - 45, +5 - 45 মানে -40 হবে অ্যান্সার। -40, ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কী বলছে, দ্য ভ্যালু অফ cos 12, cos 84, cos 188, cos 96। এইসব কসের দিক দিয়ে আগে জিরো আনার চেষ্টা করব। জিরো মানে cos 90 ডিগ্রি, এখানে কোনো জায়গায় 90 ডিগ্রি নেই। তাহলে সব কিছুকে 84 ডিগ্রি আছে, জিরো অন্যভাবে আসে কি, অন্যভাবে আসারও কিন্তু একটা প্রবণতা রয়েছে। কেননা 96 দেখছি, এখানে 84 দেখছি, 96 আর 84-র মধ্যে যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি আসবে। তার মানে একে যদি 180 ডিগ্রির থেকে 84 বাদ দেই, তাহলে 96 আসবে। তখন কিন্তু মাইনাস কস এসে এই দুটো কিন্তু কেটে যাবে। ক্লিয়ার? কীভাবে হচ্ছে এবার দেখাচ্ছি। এই দুটো যেমন আছে তেমন রেখে দিলাম, কেননা এগুলো 90-এর থেকে কম, এদের আর ট্রান্সফার করবো না। 90-এর থেকে যারা বেশি রয়েছে তাদেরকে ট্রান্সফার করার চেষ্টা করি। এটা 168 রয়েছে, আমি কস রাখারই চেষ্টা করব। তাই এগুলো 90 প্লাস সামথিং করব না, এগুলো 180 মাইনাস সামথিং করব। 90-এর সাথে যেমন কস অফ 90 ডিগ্রি মাইনাস হোক কিংবা প্লাস হোক, থিটা মানে সাইনের দিয়ে আসে, সাইন দিয়ে আসে, সাইন থিটা আসে। প্লাস আসলে মাইনাস সাইন থিটা, আর মাইনাস আসলে প্লাস সাইন থিটা। ক্লিয়ার? এবার যদি কস অফ 2 × 90 ডিগ্রি সামথিং আসে, তখন কিন্তু আমাদের কসই আসবে। যে 90 ডিগ্রিকে যদি 2 দিয়ে গুণ করি, শুধু 90 ডিগ্রি থাকলে সাইন আসবে, কিন্তু 2 × 90 ডিগ্রি থাকলে কসই আসবে। আর আমরা কসই আনতে চাইছি, সাইন আনতে চাইছি না। তাহলে 180 ডিগ্রির থেকে কত বাদ দিলে 168 হয় সেটা দেখব। 68 2 70 12, 12 বাদ দিলে কিন্তু 180 থেকে 12 বাদ দিলে আসবে 168। তাহলে কস অফ 168-র জায়গায় কি লিখতে পারি, কস অফ 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রিও লিখতে পারি। 180 ডিগ্রি যখনই লিখলাম কি আসলো, কস অফ 2 × 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি আসলো। এবার আমরা কি জানি, এখানে একটা জিনিস জেনে রাখবো, এটা যদি 0 থেকে 90 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি হয়, 270, এটা 360 ডিগ্রি। এখানে অল সাইন ট্যান কস, এই জিনিসটা মাথায় রাখবো। এখানে সব কিছুর পজিটিভ হবে, আর এখানে শুধু সাইন পজিটিভ হবে। ক্লিয়ার? এবার আমাদের যেহেতু এটা 168 ডিগ্রি ছিল, 168 ডিগ্রি মানে কি 90 আর 180-র মধ্যে, এটা যদি সাইন হতো তাহলে পজিটিভ হতো। এটা তো আমার কস আছে, তাহলে নেগেটিভ হবে। এর অ্যান্সার কিন্তু নেগেটিভ দিয়ে আসবে। 2 × 90 ডিগ্রি আছে মানে 2 × 90 ডিগ্রি থাকলে কসই হবে, তাহলে কস আসলো। আর এটা যেহেতু 12 ডিগ্রি রয়েছে, 12 আসলো। ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে কস অফ 96-কে যদি করি, কস অফ 96 ডিগ্রি, একে আমরা কীভাবে লিখতে পারবো, কস অফ 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি হিসাবে লিখতে পারবো। তাহলে কস অফ 180 ডিগ্রি মাইনাস 84 মানে কি, কস অফ 2 × 90 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি লিখতে পারবো। এবার যখনই 2 × 90 ডিগ্রি মানে এটা কত এসছে, 96, 90-এর ওপরে চলে গিয়েছে, মানে সাইনের যে এই 90 থেকে 180-র মধ্যে শুধুমাত্র সাইন পজিটিভ হবে। কস যখনই এসেছে তখন এটা নেগেটিভ হয়ে গেল। 2 × 90 ডিগ্রি থাকার জন্য কস হলো,
শুধু 90 ডিগ্রি থাকলে সাইন হয়ে যেত, আর 84 ডিগ্রি বসে গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পেলাম? মাইনাস কস 12 ডিগ্রি, আর এখান থেকে ভ্যালু পেলাম মাইনাস কস 84 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কি দেখছি এখানে? কস প্লাস কস 12 ডিগ্রি, এটা মাইনাস কস 12 ডিগ্রি, দুটো কেটে যাবে। প্লাস কস 84 ডিগ্রি, এটা মাইনাস কস 84 ডিগ্রি, দুটো কেটে যাবে। তাহলে সব কিছু কেটে গেল, কী পড়ে থাকবে? 0 পড়ে থাকবে। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বাড়ালে সংখ্যাটি এত 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 দ্বারা বিভাজ্য হবে। মানে নিচের যে সংখ্যাগুলো অ্যান্সারগুলো দিয়েছে এর সাথে 3 যদি বাড়ায় তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এত এত দ্বারা বিভাজ্য একটা সংখ্যা বের করি। সংখ্যা বের করা মানে কি? এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে এমন একটা সংখ্যা, মানে এদের লসাগুটাই হবে এইগুলো দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তাই এদের লসাগু বের করি প্রথমে। 27, 35, 25 আর 21, 3 দিয়ে দিই। 3 নং 27, 35, 25 বসে গেল, 3 7 21। আর কেউ আছে? আচ্ছা 7 দিয়ে দিই। 9 আসলো, 5 7 35, 25 আসলো, 7 নেমে গেল, 5 দিয়ে দিই। 5 9 1 5 হয়ে গেল। 5 7 3 7 21, 21কে যদি 5 দিয়ে দিই 105 আসলো। আচ্ছা, আর এখানে কত আসলো? 105কে যদি এবার 9 দিয়ে দিই, 105কে যদি 9 দিয়ে দিই, 5 নং 45 আর 9 আসলো। আর একে যদি 5 দিয়ে দিই, 5 5 25 5 হাতে গেলো 2, 4 5 20 আর 2 22 2 হাতে গেলো 2, 5 নং 45 আর 2 47, 4725। 4725 এমন একটা সংখ্যা যেটা কিনা 27, 35, 25 আর 21 দ্বারা বিভাজ্য, মানে ভাগ হয়ে যাবে। কিন্তু আমাদের কি বলেছে এখানে? 4725 আছে, মানে এটাই অ্যান্সার হবে না। কিন্তু কি বলেছে? এদের মধ্যে এমন একটা সংখ্যা বের করো যাকে 3 বাড়ালে এই পজিশনে আসবে, 3 বাড়ানোর পরে এই পজিশনে আসবে। তার মানে অ্যান্সারটা কত হবে? 3, তাহলে কমিয়ে দিই, 4722 হচ্ছে রাইট অ্যান্সার। এর সাথে যদি 3 বাড়ায় তাহলে 4725 হবে, তখন 27, 35, 25, 21 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য মিন 40, স্ট্যান্ডার্ড ডিভিশন বলেছে 5, তাহলে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স বের করতে হবে। আমরা কি জানি? কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স সমান সমান মিন স্ট্যান্ডার্ড ডিভিশন বাই মিন ইন্টু 100। কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন বাই মিন ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন কত এখানে? 5 আর মিন কত? 40 ইন্টু 100। 5 8 40, এখানে আগে কাটাকুটি করে নিয়ে ভালো করতাম। তো 4 2 8, 4 25 100, 25/2 মানে 12.5%। কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স কত হবে? 12.5%। ডি হচ্ছে রাইট অ্যান্সার। এক দোকানদার দুটি খেলনা 990 টাকায় করে বিক্রি করে। দুটো খেলনাই বিক্রি করে, একটা ফার্স্ট খেলনা আর সেকেন্ড খেলনা। দুটোরই হচ্ছে 990 টাকা হচ্ছে সেলিং প্রাইস, এসপি বিক্রয় মূল্য। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। প্রথমটা কি করছে? প্রথমটিতে সে 10% লাভ করেছে। 10% লাভ করেছে। 10% লাভ করা মানে কি? সে 100 টাকায় যদি জিনিসটা কিনতো 110 টাকায় বিক্রি করেছে। দ্বিতীয়টিতে অপরটিতে সে 10% ক্ষতি করেছে। 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে সে যদি 100 টাকায় কিনতো, মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হতো, তাহলে 90 টাকা বিক্রি করেছে সেলিং প্রাইস। আর 10% লাভ মানে কস্ট প্রাইস যদি 100 টাকা যদি কিনতো তাহলে 110 টাকায় বিক্রি করতো। ক্লিয়ার? এবার ওই দোকানদার কত শতাংশ লাভ বা ক্ষতি করেছে? কত শতাংশ লাভ বা ক্ষতি বের করতে গেলে সবার আগে আমাদের এই দ্রব্যটা কত টাকায় কিনেছিল আর এই দ্রব্যটা কত টাকায় কিনেছিল সেটা আগে বের করতে হবে। সেটা বের করি। তাহলে প্রথম দ্রব্যর বিক্রয় মূল্য বলেছে 990 টাকা, তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। বিক্রয় মূল্য এখানে আমরা কি বের করেছি? যে প্রথম দ্রব্যটার ক্ষেত্রে 110 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে আমাদের বলেছে বিক্রয় মূল্য 990 টাকা, তাহলে ক্রয় মূল্য কত পেয়ে যাব? এটা যেটা আসবে সেটা হবে ক্রয় মূল্য। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে? বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য আমাদের 990 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? দ্বিতীয়টার ক্ষেত্রেও পেয়ে যাব। তাহলে কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 9 11 99। 900 টাকা হচ্ছে প্রথমটার ক্রয় মূল্য।
দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, 0 0 কেটে গেল, 9 11 99, 1100 টাকা হচ্ছে দ্বিতীয়টার ক্রয় মূল্য। তাহলে প্রথম দ্রব্যটার ক্রয় মূল্য 900 টাকা, দ্বিতীয় দ্রব্যটার ক্রয় মূল্য 1100 টাকা। তাহলে মোট কত টাকার জিনিস কিনেছে? এত টাকার জিনিস কিনেছে। 900 যোগ 1100, 900 যোগ 1100, মোট 900 যোগ 1100 টাকার জিনিস কিনেছে। তার মানে মোট 2000 টাকার মাল কিনেছে। ক্লিয়ার? মোট 2000 টাকার মাল কিনেছে। বিক্রি করেছে ক টাকায়? 990 টাকা করে দুটোই বিক্রি করেছে। তাহলে বিক্রি করেছে 1980 টাকায় বিক্রি করেছে। 2000 টাকায় কিনে ক্রয় মূল্য 2000 টাকায় ক্রয় করে বিক্রি করেছে 1980 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ করেছে না ক্ষতি করেছে? ক্ষতি করেছে। কত টাকা ক্ষতি করেছে? 20 টাকা, দেখেই বোঝা যাচ্ছে 20 টাকা ক্ষতি করেছে। তাহলে বলেছে কত শতাংশ ক্ষতি করেছে বা লাভ করেছে সেটা বের করতে হবে। 20 টাকা ক্ষতি করেছে, কোথায় লিখবো? এর ওপরে লিখে দিই। 20 টাকা ক্ষতি করেছে ক টাকার ওপর ভিত্তি করে? যখন ক্রয় মূল্য 2000 টাকা তখন 20 টাকা ক্ষতি করেছে। পার্সেন্টেজ বের করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 2 শূন্য কেটে গেল, 1 শূন্য কেটে গেল, 2 1 2, মানে 1% লস করেছে। ক্ষতি কত পার্সেন্ট করেছে? 1% ক্ষতি করেছে। 1% ক্ষতি করেছে, তার মানে মাইনাস হবে, যেহেতু ক্ষতি করেছে তাই মাইনাস। 1% লস, বি হচ্ছে রাইট অ্যান্সার। একটি ঘরে ডাইমেনশনস দিয়ে দিয়েছে। ডাইমেনশন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটে দিয়ে দিয়েছে। ওই ঘরে সবচেয়ে লম্বা দৈর্ঘ্যে যে দণ্ডটি রাখা যাবে সম্ভব তার দৈর্ঘ্য বের করতে হবে। সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের দণ্ড কিভাবে রাখতে পারবো? ঘরের মেঝের এক কোণা থেকে শুরু করে ছাদের অপর কোণা পর্যন্ত। এটা ঘরের মেঝের এক কোণা থেকে শুরু করে ছাদের এক কোণা পর্যন্ত কিন্তু যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে সবথেকে বড় দণ্ড। এটা কি করে পাবো? এটা আর কিছু না, √, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্যকে যদি এ মনে করি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটাই হচ্ছে ঘরের মধ্যে রাখা যে দণ্ডটি রাখা যাবে তার সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্যর মান। তো যদি এটা বের করি তাহলে কত হবে? 30 স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 15 স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার 10 স্কোয়ার। 30 স্কোয়ার মানে কত হবে? 3 × 9 900, 15 স্কোয়ার মানে 15 15 225, 10 স্কোয়ার মানে 100। 900 আর 100 যোগ করলে 1000, আর 225 মানে 1225। 1225 কার স্কোয়ার? 1225। এখানে লাস্টে 5 যেহেতু রয়েছে মিলা তো উচিতই, তার মানে হিসাব বলছে 35 হবে অ্যান্সার। 1225 এটা দেখে নিই। 1225 কার স্কোয়ার? 3 × 9, 4 4 16 যাবে না, 3 × 9, 3 আসলো, 2 আসলো, 5 আসলো। আচ্ছা, 3 ডবল মানে 6। এখানে যদি 5 নিই, 5 5 25, 5 হাতে গেলো 2, 5 হয় 30 আর 2 32, মানে 35ই আসলো। ডি হচ্ছে রাইট অ্যান্সার। যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 35 মিটার। ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে? একটি ঘনকের সন্নিহিত 3টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে এ বি সি। এটা ভুল আছে, ঘনক হতে পারে না। ঘনকের সমস্ত তলের ক্ষেত্রফল সমান, তাহলে এটা কিউবয়েড হবে, হয়তো আয়ত ঘন বলে হবে। এটা একটা আয়ত ঘন কথা বলেছে। একটি আয়তঘনকের সন্নিহিত 3টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বি সি। তাহলে একটা আয়তঘন মনে করি, লুডোর ছক্কা, একটা ইট মনে করি, এটা একটা ইট কিংবা একটা বাড়ি, একটা দেয়াল, একটা বাড়ি মনে করি, এটা একটা হাউস। তো 3টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সন্নিহিত, 3টি মানে পাশাপাশি রয়েছে। এটা যদি একটা বাড়ি হয়, বাড়ির এটা নিচেরটা মেঝে, এর ক্ষেত্রফল মনে করি এ স্কোয়ার। আচ্ছা, তার সাথে আর যে দুটো দেয়াল রয়েছে, একটা দেয়াল একটা দেয়াল যেটা দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, আর প্রস্থ বরাবর যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালের ক্ষেত্রফল মনে করি সি স্কোয়ার। ক্লিয়ার হলো? আচ্ছা, না সি স্কোয়ার নয়, এরা বলে দিয়েছে এ বলেছে, বি বলেছে, আর সি বলেছে, স্কোয়ার বলেনি। আচ্ছা, মেঝের ক্ষেত্রফল বলেছে এ, আর দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা সেটার ক্ষেত্রফল বি, আর প্রস্থ বরাবর যে দেয়ালটা রয়েছে তার ক্ষেত্রফল সি বলে দিয়ে দিয়েছে। ঘনকটির আয়তন কত হবে? ঘনকটির আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল যদি এ হয়, ভূমির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা যদি বলি অ্যাকচুয়ালি আয়তঘনের আয়তন যদি বলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তঘনকের আয়তনের সূত্র। কোনো কিছুর আয়তন মানেই মেঝেটার ক্ষেত্রফল
ইন্টু হাইট। ক্লিয়ার? তো আয়তঘনকের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমাদের বের করতে হবে। তো প্রথম আমাদের বলে দিয়েছে নিচের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল এ, আমরা ধরে নিয়েছি, বিও ধরতাম, কিছু অসুবিধা নেই। তাহলে এ সমান সমান তাহলে কী হবে? এটা যেহেতু মেঝের ক্ষেত্রফল, তাহলে এ হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে এ। আর বি আমরা দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা সেটা ধরেছি, তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হবে দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা রয়েছে তার ক্ষেত্রফল। আর সি তাহলে কত হবে? প্রস্থ বরাবর যে দেয়ালটা রয়েছে তার ক্ষেত্রফল, প্রস্থ ইন্টু উচ্চতা। তিনটে পেয়ে গেলাম। এই তিনটেকে যদি এবার গুণ করি, এ ইন্টু বি ইন্টু সি করি, তাদের ভ্যালুগুলোও গুণ হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এরকম আসবে। তখন দৈর্ঘ্য কটা পাবো? দৈর্ঘ্য দুটো পাবো, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার একেবারে লিখে দিই, ইন্টু প্রস্থ কটা পাবো? প্রস্থ দুটো পাবো, প্রস্থ পাবো দুটো, এই একটা প্রস্থ দুটো পাবো, তাহলে প্রস্থ স্কোয়ার, ইন্টু উচ্চতাও কিন্তু দুটো পাবো, তাহলে ইন্টু উচ্চতা স্কোয়ার। তাহলে এবিসি গুণ করা মানে কি? এবিসি গুণ করা মানে এবিসি মানে হচ্ছে দৈর্ঘ্য দুটো, দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার। আমাদের কিন্তু একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা দরকার। তাহলে কি আমরা যদি রুট ওভার করে দিই, নর্মালি রুট ওভার করে দিই, তাহলে এই দৈর্ঘ্যর মাথাতে যে স্কোয়ার আছে আউট হয়ে যাবে। মানে রুট ওভার করা মানে কি? রুট ওভার এবিসি মানে দুটো দৈর্ঘ্যের মধ্যে একটা দৈর্ঘ্য বাইরে আসবে, দুটো প্রস্থের মধ্যে একটা প্রস্থ বাইরে আসবে, দুটো উচ্চতার মধ্যে একটা উচ্চতা বাইরে আসবে। এবার রুট ওভার এবিসি মানে কি? রুট ওভার এবিসি মানেই হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/2, এবিসি টু দি পাওয়ার 1/2, ডি হচ্ছে ABCD, ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা, চিত্রে এক্স এর মান কত হবে সেটা বের করতে হবে। এক্স এর মান কত হবে? এক্স এর মান, এই মানটা বের করতে হবে। তাহলে আমাকে এই মানটা যদি জানা থাকে তাহলে কিন্তু এটা একটা সরলরেখা, ডিই একটা সরলরেখা, 180 ডিগ্রির থেকে এই মানটা বাদ দিয়ে দিলে কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এটা বলেছে 65 ডিগ্রি। একই রকমভাবে 180 ডিগ্রির থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই, 180, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে যদি 65 বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পেয়ে যাব। 65 আর 15তে হচ্ছে 80 আর 100, তাহলে 115 ডিগ্রি হচ্ছে এই কোণটা, বি কোণ 115 ডিগ্রি। একই রকমভাবে এই কোণটা কত হবে? টোটালটা 180 ডিগ্রি, এর মধ্যে 80 ডিগ্রি বাদ দিয়ে দিলে এই কোণটা হবে 100 ডিগ্রি। আর তো 115 বলেই দিয়েছে, আর এই যে চিহ্নটা এর মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল ভিতরে কত কোণ হলো? 115, 115, 230 আর 100 আর 90, 100 আর 90, তাহলে কত আসলো? 0, 9 আর 3 12, 2 আর 1 3 আর 1 4, 420 ডিগ্রি আসলো। টোটাল 420 আসলো, আর এই কোণটা বাকি আছে। এই যে চতুর্ভুজটা রয়েছে, চতুর্ভুজ তো নয়, এটা কটা ভুজ রয়েছে, কটা বাহু রয়েছে? 1 2 3 4 5, পঞ্চভুজ। এই যে পঞ্চভুজ রয়েছে এর ভিতরের কোণের সমষ্টি কত হবে? আমরা কি জানি? ভিতরের কোণের সমষ্টি 2 × n-2 সমকোণ। n হচ্ছে বাহু সংখ্যা, এর মানটা পেয়ে যাব। তাহলে n যদি বাহু সংখ্যা, n হচ্ছে 5, 2 × 5 - 2 মানে 5 - 2 মানে 3, ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি। 3 দুগুণে 6, 6 নং 54, 540 ডিগ্রি। তাহলে টোটাল অন্তঃকোণের সমষ্টি কত হবে? 540 ডিগ্রি। এর মধ্যে 420 ডিগ্রি পেয়ে গিয়েছি, 540-এর মধ্যে 420 পেয়ে গেছি। বাকি যেটা আসবে 120 ডিগ্রি হচ্ছে এই কোণটা। এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, টোটাল কোণ 180 ডিগ্রি, এর মধ্যে 120 বাদ দিয়ে দিলে পেয়ে যাব 60 ডিগ্রি। এই এক্স এর ভ্যালু হবে 60 ডিগ্রি, বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে? একটা যোগ দিয়েছে, দশমিক রয়েছে সব কটার মাঝখানে। আমরা কি করব? যা করি তা করি, দশমিকগুলোকে একই জায়গায় রাখতে হবে। তাহলে 6202.5, পয়েন্টটা আছে 0.25, আর তার আগে 620, তারপরে আছে 62.025, তারপরে 6.2025, তারপরেটা আছে 0.62025। যোগ করে দিই এবার, 5 5 আর 2 7,
5 আর 2 7, 5 আর 2 7 আর 2 9, 6 আর 2 8 আর 2 10 আর 5 15, 5 হাতে গেলো 1, 6 আর 2 8, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে গেলো 1, 6 আর 2 8 আর 1 9, 6 আর 2 8, 6 6 8 9 1, 6 8 9 1, 0.59775, 5959775, বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর একটা সলভ দিয়েছে, সলভটা করি। তো সবার প্রথমে এখানে দেখছি বাই রয়েছে, তাহলে এটা করে নিই। 3 14 42, 3 আসবে এখানে, 3 14 42, 3 আসলো, তাহলে এখানে কত আসলো, 3 আসলো। 1 + 4 - 3 + 65 আসলো ব্র্যাকেটের মধ্যে, প্লাস এটা কত আসবে 7 নং 63, আর যোগ হচ্ছে 2, মানে যোগ 2 মানে 65/13, 5 13 65, 5 আসলো। এই জায়গাটায় কত আসলো, 5 আসলো, এই জায়গাটা আসলো 5। আচ্ছা, ইন্টু কি বলছে, 7, 19 থেকে 7 বাদ দিলে কত হবে, 19 থেকে 7 বাদ দিলে 12, 65 থেকে 12 বাদ দিলে কত হবে 3 53, তাহলে এখানে আসলো 53 যোগ, এবার এটা 5 40 হয় 200, এর থেকে 5 কম মানে 195, 195 থেকে 19 কম, 9 6 15, 2 7, 176, এটা মাইনাস আছে, তাহলে -176। ক্লিয়ার? আচ্ছা, নিচে 369 রয়েছে, 369 রয়েছে, পরে দেখছি ওটা। 65, এখানটায় যোগ করে নিই প্রথমটায়, এটা 65, আর এখান থেকে 4 বাদ, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এখানে আসলো 1 আর 2, 65 আর 2 67 আসলো, এই জায়গাটায় 67 আসলো। আর এখানে আবার একটা 5 যোগ আছে, যোগ 5 ইন্টু, এটা যদি 176 থেকে 53 বাদ যাচ্ছে, মানে 3 2 123, -1 2 3, আর নিচে আছে 369, এই মাইনাসটা যেহেতু গুণ হয়েছে তাই মাইনাসটা আগে চলে আসলো। 1 2 3 ইন্টু 65, 67 আর 5 যোগ করলে 72, 72/369। 3 দিয়ে যাবে না, 3 3 9, 3 দিয়ে 3 দিয়ে যাচ্ছে এটা, তাহলে 3 হয়ে গেল, আর 3 24 তো 72, 24 হয়ে গেল, তাহলে আগে মাইনাস আছে, -24 হচ্ছে রাইট অ্যান্সার, -24 মানে সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, কিছু পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1600 টাকা এবং 3 বছরে 1700 টাকা হয়। মনে করি আমি 100 টাকা রাখলাম, জমা রাখলাম, 1 বছর পরে আমার 10 টাকা সুদ পেলাম, 10 টাকা সুদ পেলাম। চক্রবৃদ্ধি 1 সাল পরে, 1 বছর পরে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় বছর যখন আমি নেবো তখন 100 টাকার ওপরেও সুদ নেবো, 10 টাকার ওপরেও সুদ নেবো, একই পার্সেন্টেজ হারে, একই পার্সেন্টেজ হারে। এই 100 টাকার ওপরেও সুদ নেবো, 10 টাকার ওপরেও সুদ নেবো, একই পার্সেন্টেজ হারে। তাহলে এক কথায় আমি যদি বলি, এই আসলের ওপরেও সুদ নেবো, সুদের ওপরেও সুদ নেবো, অ্যাকচুয়ালি 1 বছর পরে টাকাটা কত হবে, 110 টাকা, সুদে আসলে 110 টাকা হবে, 110 টাকার ওপরে সুদ নেব আমি, এটা বলতে পারি। তেমনই এখানেও সেটাই রয়েছে, যে কিছু পরিমাণ টাকা রাখা হলো, 2 বছর পরে 1600 টাকা হলো, 2 বছর পরে টাকাটা, কিছু পরিমাণ টাকা রাখা হলো চক্রবৃদ্ধি সুদের ফলে 2 বছর পরে 1600 টাকা হলো, টাকাটা 1600 টাকা হলো, মানে এর মধ্যে সুদ রয়েছে, এর ওপর কিছু পরিমাণ পার্সেন্টেজ দিয়েই 3 বছর পরে, মানে 1 বছরে, প্রথম থেকে 3 বছর পরে, মানে 1 বছর পরে সেই টাকাটা আসলো 1700 টাকা। মানে কত টাকা সুদ পেয়েছি, এই 1600 টাকার ওপরেই কিন্তু আমি 100 টাকা সুদ পেয়েছি, 100 টাকা সুদ দিয়ে 1700 টাকা আছে। তাহলে সুদের হার আমরা বের করতে পারবো, এখান থেকেই বের করতে পারবো। 100 টাকা সুদ দিয়েছে 1600 টাকার ওপরে, 100-এ কত সুদ দিয়েছে এটাই আমাদের বের করতে হবে। 0 0 কেটে গেল, 4 4 16, 4 25 100, মানে 25/4, 4 6 24, 24 10, মানে 6.25%, 6.25%। তাহলে সুদের হার কত হবে, 6.25%, 4 25 100। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা কি বলছে, যদি একটি সংখ্যা ও ওই সংখ্যার 25%, একটি সংখ্যা মনে করি 100, আর এই সংখ্যার 25% মানে 25, এদের মধ্যে পার্থক্য 24 হয়, 100 আর 25-এর মধ্যে পার্থক্য কত হবে, 75। আমরা বলছি 75, কিন্তু ওরা বলছে কত, 24। আমরা বলছি 75, ওরা বলছে 24, তাহলে আমাদের কাছে যেটা 75, ওদের কাছে সেটা 24।
তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা কত ধরেছি? আমাদের কাছে 75 মানে ওদের কাছে 24, আমাদের কাছে সংখ্যাটি 100 মানে কত বের করতে পারবো? 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100, 3 8 24, 4 8 32, সংখ্যাটি কত? 32, সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে? 55-র মধ্যে কতগুলি প্রাইম নাম্বার রয়েছে? এটা মনে রাখা উচিত। 1 থেকে 50-এর মধ্যে প্রাইম সংখ্যা রয়েছে 15টি, 50 থেকে 100-র মধ্যে প্রাইম সংখ্যা রয়েছে 10টি, এটা মনে রাখা উচিত। তো যদি কারো মনে না থাকে তখনও দেখে নেব। তো 1 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 15টি, কিন্তু এখানে 55 পর্যন্ত বলেছে। 55, তা 50 থেকে 55-এর মধ্যে কি আর কোনো প্রাইম নাম্বার আছে? সেটুকুনি জানতে হবে আমাদের। তো প্রাইম নাম্বার কীভাবে আমরা খুঁজবো? আর কারোর যদি মাথাতে নাও থাকে 15টি প্রাইম নাম্বার রয়েছে 1 থেকে 50-এর মধ্যে, তাকে বের করতে হবে, অঙ্ক তো ছেড়ে আসা যাবে না। তো দুটোই একেবারে বলছি। সবসময় দেখব 6-এর যে গুণিতক, 6-এর গুণিতকের এক ঘর আগে প্লাস মাইনাস 1, এক ঘর আগে কিংবা এক ঘর পরে যে সংখ্যাটা রয়েছে সেটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থাকবেই বলছি না, যদি কোনো মৌলিক সংখ্যা থেকে থাকে সেটা 6-এর গুণিতকের এক ঘর আগে থাকবে, না হয় এক ঘর পরে থাকবে। না থাকলে তো কোনো কথা নেই, নাও থাকতে পারে, কিন্তু থাকলে 6-এর গুণিতকের এক ঘর আগে কিংবা পরে থাকবে। তো মৌলিক সংখ্যাগুলো প্রথমে তো কতগুলো মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে সেগুলো লিখে নিতেই হবে। 2 একটা, 3 একটা, 2 3, 5 7, 11, 13, এগুলো তো আমরা জানি। তারপরেরগুলো তো আমরা আর জানি না। তারপরেরগুলো এবার দেখি। আচ্ছা, 6-এর গুণিতক 6 দুগুণে 12 পর্যন্ত হয়েছে। 6-এর গুণিতক 3 6 18, 18-র এক ঘর আগে 17 আর 19, দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। 17ও নিলাম, 19ও নিলাম। তারপরে 318 হলো, 4 6 24, 24-এর আগে 23 আছে আর 25 আছে। 25 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 23 মৌলিক সংখ্যা, তাহলে 23টাকে নিলাম। আচ্ছা, 5 6 30, 30-এর আগে 29 আছে, 31 আছে, দুটোই মৌলিক সংখ্যা। 29ও নিলাম, 31ও নিলাম। 5 6 গেল। 6 6 36, 36-এর আগে আছে 35 আর 37, 35 মৌলিক সংখ্যা না, 37 মৌলিক সংখ্যা নিলাম। আচ্ছা, 6 6 36 হলো, 6 7 42, 41 43, দুটোই মৌলিক সংখ্যা নিয়ে নিলাম। 6 7 42 হলো, 6 8 48, 48-এর আগে 47 রয়েছে আর একটা 49 রয়েছে। 49 তো মৌলিক সংখ্যা নয়, 47 মৌলিক সংখ্যা নিয়ে নিলাম। 6 8 48 হলো, 6 নং 54, 6 নং 54, 48 পর্যন্ত, 50 পর্যন্ত এতদূর হলো। এবার পরেরটা একেবারে এর পরেরটা আমরা এখানেও বলে নিচ্ছি। 6 নং 54, এর আগে 53, তারপরে 55, 55 মৌলিক সংখ্যা নয়, 53 মৌলিক সংখ্যা। তাহলে রাইট অ্যান্সার আমাদের 50-এর পরে 1 থেকে 50 পর্যন্ত 15টা রয়েছে, তারপরে একটা রয়েছে যেটা 53, তাহলে মোট হবে 16টা। 16 হচ্ছে রাইট অ্যান্সার। তাও এখানে দেখে নিই, এখানে একটা 53 হলো। কটা হলো দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 1 16, 16 হচ্ছে রাইট অ্যান্সার, বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে? এটা কিন্তু নর্মালি দেখেই বোঝা যাচ্ছে এটা কি ঘটনা ঘটতে চাইছে। এক্স মাইনাস ওয়াইকে যদি এ মনে করি, ওয়াই মাইনাস জেডকে যদি বি মনে করি, জেড মাইনাস এক্সকে যদি সি মনে করি, তাহলে এটা কার সূত্র? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র। আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা সূত্র রয়েছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটার ভ্যালু কিন্তু 0 হবে। কি করে হবে? এর ভ্যালু কি বললাম? এক্স মাইনাস ওয়াই, বি এর ভ্যালু কত বলছে? ওয়াই মাইনাস জেড, এই জায়গাটা বের করছি। হ্যাঁ, আর সি এর ভ্যালু কি? জেড মাইনাস এক্স। যদি প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গিয়ে এই জায়গাটা কত আসে দাঁড়ালো? 0 আসে দাঁড়ালো। এবার 0-র সাথে এটা ব্র্যাকেট শেষ, এটা ব্র্যাকেট শুরু, মানে গুণ হয়ে রয়েছে। এই ভ্যালুটা যদি 0 হয়, 0-র সাথে গুণ করা মানে 0 হবে, পুরো পোর্শনটাই 0 হবে। তাহলে সমান চিহ্নের ডান দিকে 0 হবে। তাহলে অ্যান্সার কী আসবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, এটা এসে দাঁড়ালো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কী হবে? 3abc। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে এক্স মাইনাস ওয়াই এর কিউব, ওয়াই মাইনাস জেড এর কিউব, জেড মাইনাস এক্স এর কিউব সমান সমান 3abc। এটাই আমাদের রাইট অ্যান্সার। 3abc তার মানে রাইট অ্যান্সার হবে। 3a মানে কত? এক্স মাইনাস ওয়াই, বি মানে ওয়াই মাইনাস জেড, আর সি মানে জেড মাইনাস এক্স। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এতে রয়েছে এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা 36.1 আর 102.4 এদের বর্গমূল স্কোয়ার রুট বের করতে হবে।
স্কোয়ার রুট মানে এরকম করে বের করি 36.1 ইন্টু 1024, এটা বের করতে হবে। তো কি দেখছি, এটাও দশমিকের পরে এক ঘর, এটাও দশমিকের পরে এক ঘর, তাহলে উঠে গেল। 361 কার স্কোয়ার, 361 কার স্কোয়ার, 19 স্কোয়ার কিন্তু 361, আর 1024 হচ্ছে 32 স্কোয়ার, তাহলে 19/32 হচ্ছে সি, হচ্ছে রাইট অ্যান্সার। কেউ যদি না জানে তখন কি করবে, তখন তাকে প্লেন বর্গমূল করতে হবে। 361 বর্গমূল যদি করি, এক এককে এই প্রথমে 3 যদি নিই, 2 নিলে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, হবে না, এক এককে 1 হবে, তাহলে 261 আসলো, একে দ্বিগুণ করতে হয় 2 আসলো। এবার যদি 9 নিই, 9 নং একে 9 দিয়ে গুণ করতে হবে, যা নেবো তাই দিয়ে গুণ করতে হয়। 9 নং 81 1 হাতে গেলো 8, 9 দুগুণে 18, 8 26, তাহলে ওপরেরটা 19 আসলো। আর 1024 মানে 32, এটা অনেক জায়গাতেই আসে বলে এটা মনে থাকে। 1024 একই রকমভাবে যদি করি, 3 3 9, 1 1 2 4, একে 2 দিয়ে গুণ করে 6 আসে, একে যদি 2 দিয়ে গুণ করি, এরপরে যদি 2 নিই, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, মানে 32 আসলো, 19/32, সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, অমল, সুমন আর ভুবনেশ একটি কাজ যথাক্রমে, তাহলে অমল, সুমন আর ভুবনেশ এই তিনজন, অমল কাজটি করে 20 দিনে, সুমন করে 30 দিনে, আর ভুবনেশ সেই কাজটি সম্পন্ন করে 60 দিনে। কত দিনে অমল সম্পূর্ণ কাজটি সম্পন্ন করবে? অমল সম্পূর্ণ কাজটি কত দিনে সম্পন্ন করবে? যদি প্রত্যেক 3 নম্বর দিনে সুমন ও ভুবনেশ তার সাথে যোগ দেয়। মানে অমল তো রোজ কাজ করছে, ফার্স্ট দিনও অমল কাজ করছে, সেকেন্ড দিনও অমল কাজ করছে, থার্ড দিনও অমল কাজ করছে। এরকম যদি 3 দিন করে পাট করি, তাহলে প্রথম দিনেও অমল কাজ করছে, দ্বিতীয় দিনেও অমল কাজ করছে, তৃতীয় দিনেও অমল কাজ করছে, কিন্তু 3 নম্বর দিনে সুমনও তাকে সাহায্য করছে, ভুবনেশও তাকে সাহায্য করছে। এর পরের কেসটাও, পরের এই 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে আবার প্রথম দিন আসবে, দ্বিতীয় দিন আসবে, আবার 3 নম্বর দিনে অমল, সুমন, ভুবনেশ একসাথে কাজ করবে। ক্লিয়ার? তো আগে আমরা মোট কাজটা বের করে নিই। মোট কাজটা কি করে বের করব, এটা 20 30 আর 60 একটা লসাগু মনে করি, একটা লসাগু বের করে নিই, তাহলে লসাগুটা হবে 60, তাহলে মনে করি 60 ইউনিট হচ্ছে মোট কাজটা, হচ্ছে 60 ইউনিট কাজ। 20 দিনে কাজ করে, মানে এক দিন 3 ইউনিট করে কাজ করে। এই যে সুমন 30 দিনে কাজ করে, মানে এক দিন 2 ইউনিট করে কাজ করে। আর ভুবনেশ 60 দিনে কাজটি করে, এক দিন 1 ইউনিট করে কাজ করে। ক্লিয়ার? প্রত্যেক কত ইউনিট করে কাজ করে বের করে নিলাম। তাহলে প্রথম 3 দিনের ক্ষেত্রে আমরা বের করব, একদিন করলে হবে না, মনে করি তাহলে প্রথম 3 দিনে মোট কতটুকুনি কাজ হয়েছে দেখি। অমল 3 দিনে কাজ করেছে, প্রত্যেক দিন 3 ইউনিট করে কাজ করে, 3 দিনে করেছে 3 3 9 ইউনিট কাজ। সুমন একদিনে এসে 3 নম্বর দিনে এসে করেছে 2 ইউনিট কাজ, আর ভুবনেশ 3 নম্বর দিনে এসে করেছে 1 ইউনিট কাজ। তাহলে মোট কাজ হয়েছে 3 দিনে, মোট কাজ হয়েছে 9 আর 10 আর 2 12 ইউনিট কাজ হয়েছে। তাহলে প্রথম 3 দিনে 12 ইউনিট, পরের 3 দিনে আবার 12 ইউনিট, তারপরের 3 দিনে আবার 12 ইউনিট, এইভাবে কাজ হতে গিয়েছে। মোট কাজ হচ্ছে 60 ইউনিট। 60 ইউনিট মোট কাজ, এরকম 12 ইউনিট কতবার আসবে? 5 × 60 5 বার আসবে। 12 ইউনিট 5 বার আসবে, মানে 12 ইউনিট আসে 3 দিনে, 12 ইউনিট আসে 3 দিনে 12 ইউনিট আসে। তাহলে 12 ইউনিট যদি 5 বার আসে, তাহলে এই 3 দিন কতবার আসবে? 5 বার আসবে, মানে 15 দিনে কাজটি কমপ্লিট হবে। কত দিনে কাজটি সম্পন্ন হবে? 15 দিনে। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা, একটি খেলায় রাজেশ প্রথম রাউন্ডে 1-এর 3 টাকা হেরে যায়, তাহলে 1 টাকা নিয়ে যদি নামে, 1-এর 3 টাকা হেরে গেল, পড়ে থাকলো ক টাকা? 2-এর 3 টাকা পড়ে থাকলো, এটা বাকি রয়েছে, বাকি পড়ে থাকলো। দ্বিতীয় রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে 2-এর 3 টাকা নিয়ে নামলো, বাকি টাকা 3-এর 5 টাকা হেরে যায়, এবার 3-এর 5 টাকা হেরে গেল, তাহলে পড়ে থাকলো ক টাকা? 2-এর 5 টাকা, 2-এর 5 টাকা পড়ে থাকলো, এটা সেকেন্ড রাউন্ডে তাহলে তার কাছে পড়ে রয়েছে 4/15 টাকা। এবার থার্ড রাউন্ডে এই পড়ে থাকা টাকা নিয়ে নামলো, 4/15 টাকা নিয়ে নামলো। তৃতীয় রাউন্ডে বাকি টাকার 4/7 টাকা, বাকি টাকার 4/7 টাকা হেরে যায়, মানে পড়ে থাকে 3/7 টাকা পড়ে থাকে। থার্ড রাউন্ডে পড়ে থাকে, তাহলে তার কাছে কত? 3 4 12, 7 15, 105 টাকা পড়ে থাকে। তাহলে নেমেছিল 1 টাকা নিয়ে, ফার্স্ট রাউন্ডে 1 টাকা নিয়ে নেমেছিল, 2-এর 3 টাকা পড়েছিল, সেকেন্ড রাউন্ডে 4/15 টাকা পড়েছিল, থার্ড রাউন্ডে এখন পড়ে রয়েছে খেলার পরে 12/105 টাকা পড়ে রয়েছে। 1 টাকা নিয়ে নেমে এত টাকা পড়ে রয়েছে।
বর্তমানে আসল টাকার কত শতাংশ পড়ে রয়েছে, আসল টাকার কত শতাংশ পড়ে রয়েছে, 12/105 টাকা, কত শতাংশ না কত অংশ বলেছে, কত অংশ পড়ে রয়েছে, 12/100 টাকা পড়ে রয়েছে আসল টাকার 1 টাকা, আসল টাকা হচ্ছে 1 টাকা, আসল টাকার কত টাকা বলেছে, তাহলে আসল টাকা নিচে রাখলাম আর পড়ে রয়েছে যেটা সেটা উপরে রাখলাম, 12/105/1 মানেই 12/105, এটাই পড়ে রয়েছে তার কাছে। আর যদি কাটাকুটি করি কি হবে, 3 4 12, 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 5 15, 4/35 টাকা, 4/35 অংশ তার কাছে পড়ে রয়েছে, আসল টাকার 4/35 অংশ পড়ে রয়েছে। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখে নেব। আর দুটো অঙ্ক আছে, দেখে নিই। মেশিনের একটি ধাতব অংশ কী কী দিয়ে তৈরি, তামা, দস্তা আর সীসা দিয়ে তৈরি। কী কী অনুপাতে রয়েছে, তামা রয়েছে 13, আর দস্তা রয়েছে 6, আর সীসা রয়েছে কত, সীসা রয়েছে 1, এই পরিমাণে রয়েছে। ঠিক আছে, তাহলে তামা যদি 13 কেজি থাকে, দস্তা থাকবে 6 কেজি, আর সীসা থাকবে 1 কেজি, এই হিসাবে রয়েছে থাকলো। এবার অনুপাত হিসাবে থাকে, যদি ওই ধাতব অংশে দস্তা 90 কেজি থাকে, দস্তা কত রয়েছে 90 কেজি, দস্তা রয়েছে 90 কেজি, আমরা বলছি দস্তা রয়েছে 6 কেজি, ওরা বলছে 90 কেজি রয়েছে, ঠিক আছে। তাহলে ওই ধাতব অংশটির ওজন কত, যদি ধাতব অংশে শুধু দস্তা 6 কেজি থাকে, তাহলে ধাতব অংশটির মোট ওজন কত হবে, মোট ওজন হবে 13 - 19 আর আগে 20 কেজি থাকবে। যদি ধাতব অংশে 6 কেজি দস্তা থাকে, তাহলে ধাতব অংশটির ওজন হয় 20 কেজি, কিন্তু ধাতব অংশে 90 কেজি রয়েছে, ধাতব অংশটিতে দস্তা রয়েছে 90 কেজি, তাহলে ধাতব পাত্রটির ওজন কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের কাছে যেটা 6, সেটা কিন্তু আমাদের কাছে 6 কেজি দস্তা রয়েছে, সেটা অরিজিনালি 90, আমাদের কাছে 6 মানেই অরিজিনালি 90, আমাদের কাছে মোট ওজন 20, তার মানে অরিজিনালি কত বের করতে হবে আমাদের, অরিজিনালি কত বের করলেই হয়েছে, কিন্তু হয়ে যাবে। তাহলে কি কত দেখব, 2 দিয়ে দিই 10, আর 3 দিয়ে দিলে 3 3 90, 30 মানে 300 কেজি, ধাতব অংশটির ওজন কত হবে 300 কেজি। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, দুটি সংখ্যার যোগফল 20, a + b কত বলেছে 20, আর বিয়োগফল a - b বলেছে 2.5, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে, দুই রকমভাবেই হবে। প্রথমে এ যদি বের করতে যাই, মানে বড় সংখ্যাটা যদি বের করতে যাই, তাহলে এই দুটো যোগফল 20 + 2.5/2 এইভাবে বের করতে পারি, তা 22.5/2 এভাবে বের করতে পারি। আর ছোট সংখ্যাটা বি, ছোট সংখ্যা 20 - 2.5/2 এইভাবেও বের করতে পারি, মানে 17.5/2 এইভাবেও বের করতে পারি। সংখ্যা দুটির অনুপাত বলেছে, a/b বের করতে হবে, a/b তাহলে কত হবে, a/b তাহলে হবে এর ভ্যালু কত 22.5/2, আর বি এর ভ্যালু কত 17.5/2, মানে 22.5, 2 কেটে গেল, এরও নিচে 2, এরও নিচে 2 কেটে গেল, 17.5, দশমিক উঠে গেল, 25 দিয়ে যদি কাটি 8 × 25 = 200, 9 × 25 = 225, 4 × 25 = 100, 3 × 25 = 75, 7 × 25 = 175, তাহলে a/b এর ভ্যালু আসবে 9/7, মানে 9:7 হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবেও করতে পারি, কিংবা যোগ ভাগ প্রক্রিয়াও করতে পারি। a + b এর ভ্যালু কত বলেছে, a + b এর ভ্যালু বলেছে 20, আর a - b মানে দুটি সংখ্যার যোগফল 20, আর দুটি সংখ্যার বিয়োগফল কত বলেছে, বিয়োগফল বলেছে 2.5, এটা বলে দিয়েছে। এবার যদি আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া লাগাই, তাহলে ওপরেরটা যোগ নিচেরটা, যোগ ভাগ প্রক্রিয়া এরকম হয়, আবার ওপরেরটা বিয়োগ নিচেরটা, এটা আসে। আগে বা সাইডটা করে নিই, তারপর ডান সাইড করবো। তাহলে ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে a + b + a - b থাকলো ওপরে, a + b - a + b পরে থাকলো নিচে, -b - b + b কেটে গেল, -a + a কেটে গেল, উপরে পড়ে থাকলো 2a, নিচে পড়ে থাকলো 2b, 2 কেটে গেল, পড়ে থাকলো a/b, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলেই a/b বেরিয়ে আসবে। আমরা তো a/b এর ভ্যালুই বের করব, সংখ্যা দুটির অনুপাত মানে a/b এর ভ্যালুই তো বের করতে হবে। তাহলে এটা যদি যোগভাগ প্রক্রিয়া বাদিকে লাগায়, তাহলে ডান দিকেও যদি যোগভাগ প্রক্রিয়া লাগায়, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। যোগভাগ প্রক্রিয়া লাগালে 20 যোগ ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে কত আসবে 22.5/17.5,
22.5 বাই 17.5 কাটাকুটি করেই আসলো 9/7। তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার। আর যেখানেই রাখছি, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।